একটা জিনিস পরিষ্কার, আজকে যারা আন্দোলনকারী ছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাদের বলেছেন কাজে যোগ দিন, না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, তারা কিন্তু স্পষ্ট বলছেন যে একদল মুখ্যমন্ত্রীর কুর্সির জন্য লড়াই করছে, আর একদল কুর্সি বাঁচানোর লড়াই করছে। মাঝখান থেকে যিনি নির্যাতিতা তার বিচার নেই, এবং নির্যাতিতার যে মা বাবা তারাও কিন্তু যে বলেছেন যে আন্দোলনটা অনেকটাই রাজনীতির মধ্যে ঢুকে গিয়েছে, রাজনীতির বৃত্তে চলে গিয়েছে, এবং যেখানে সম্পূর্ণটাই কুর্সি দখলের লড়াই চলছে, সেখানে তার মেয়ের বিচার পাওয়া তারা কিন্তু আর আশা প্রায় ছেড়ে দেওয়ার মতো পর্যায়ে চলে গিয়েছেন। এবং সাধারণ মানুষ, আমরা বিগত 7-8 দিনের যে আন্দোলন, সেখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার, সাধারণ মানুষ এই যে আন্দোলন বিক্ষোভ এর মধ্যে নেই। আপনি জানেন পশ্চিমবঙ্গের যে মিডিয়া, স্থানীয় মিডিয়া বা ভারতের যে সর্বভারতীয় গণমাধ্যম, তাদের সবারই কিন্তু একটা রাজনৈতিক এজেন্ডা আছে। গতকালের যে বিক্ষোভ হয়েছে নবান্ন অভিযান, সেই অভিযানে কিন্তু আমরা দেখছিলাম বাংলাদেশ থেকে বহু মানুষ ফোন করছিলেন, তারা বলছিলেন যে পশ্চিমবঙ্গে তো বড় বিক্ষোভ হচ্ছে, কিন্তু একটা জিনিস বাস্তব যে পশ্চিমবঙ্গে কিন্তু খুব বড় বিক্ষোভ বিজেপি করে দেখাতে পারেনি। পশ্চিমবঙ্গের যে দুটি মিছিল সামনে থেকে এসেছিল, সেই দুটি মিছিলের একটা মিছিলে জোনা থেকে 300 লোক হয়েছে, অন্য মিছিলে সব মিলিয়ে 5 থেকে 7,000 লোক হয়েছে। এটা কিন্তু একটা রাজনৈতিক দলের বড় বিক্ষোভের, অর্থাৎ বিজেপিতে এই রাজনৈতিক যে আন্দোলনটা করেছে, তারা একটা ছাত্র সমাজের ব্যানারে করেছে, কিন্তু মূল আন্দোলনের ব্যাকআপে ছিল বিজেপি। তারা কিন্তু আন্দোলনটা খুব বেশি সংগঠিত করতে পেরেছে এমনটা নয়, কিন্তু মিডিয়া সেই আন্দোলনের কভারেজ এমন ভাবে দিয়েছে, তারা কিন্তু সরকারের উপর থেকে যে চাপ সৃষ্টি, স্থানীয় গণমাধ্যম যে চাপ সৃষ্টি শুরু থেকে করেছিল, তারাও কিন্তু তাদের ফোকাস থেকে অনেকটা সরে গিয়েছে। ফলে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন ধর্ষকের ফাঁসি চাই, সেখানেও যদি আপনি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আইনের কথা বলছে, তিনি বিল আনবেন, ভারতের যে বিদ্যমান আইন আছে সেই আইনেই ধর্ষকের ফাঁসির সাজার ব্যবস্থা রয়েছে। তাহলে কিসের ব্যবস্থা তিনি চাইছেন? সব মিলিয়ে কিন্তু প্রশাসনের যে ব্যবস্থা সেই নিয়েই কিন্তু একটা প্রশ্ন উঠছে, এবং এই পর্যায়ে থেকে জনমানুষ যদি সেই জনবিপ্লব তৈরি করে ফেলতে না পারে, সেক্ষেত্রে ধর্ষকের যে সাজা বা বিচার সেটা কিভাবে হবে সেটা নিয়ে প্রশ্ন আছে। কারণ পোস্টমর্টেম রিপোর্ট সেটাকে টেম্পারিং করা হয়েছে, এটা স্পষ্ট। সিবিআর যে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে, সেখানে পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে গণধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি। 16 দিন আজ সিবিআই তদন্ত করছে, এবং সেখানে একজনের বেশি, যেটা যিনি প্রথম গ্রেপ্তার হয়েছেন তারপরে সিবিআই একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। যদিও সূত্র বলছে সিবিআই হয়তো পরবর্তী সময়ে গ্রেপ্তারে যাবে, তবে এখনো পর্যন্ত তার কোনো বাস্তবায়ন কিছু চোখে পড়েনি। এবং এমন একটা পরিস্থিতি যেখানে বারবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপিল করছেন এই মামলা যাতে স্টেটের কোর্টে চলে আসে সেই জন্য, এবং তার জন্য মানুষ বিপ্লব করছে, কিন্তু মানুষের ট্যাক্সের টাকায় 21 জন আইনজীবীকে নিয়োগ দিচ্ছে রাজ্য সরকার, যাদের ন্যূনতম একদিনের শুনানির খরচ দিতে হচ্ছে 25 লক্ষ থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত। সব মিলিয়ে জনগণের ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি ধর্ষকের যে ফাঁসির সাজা, সেটা থেকে তিনি সরে আসার চেষ্টা করছেন। কেন করছেন? প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে, যেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে লাশের উপরে পোস্টমর্টেম নিয়ে প্রশ্ন রয়েছে, সেই লাশকে রাতারাতি পোড়ানো হয়েছে। সেই লাশের পোড়ানোর জন্য তো শ্মশান ঘাটে যে ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ বারবার আঙুল উঠছে, যে তৃণমূল বিধায়কের সন্তান, সেই তৃণমূল বিধায়ক নিজে শ্মশানে উপস্থিত থেকেছেন, এবং সেই ভিডিও প্রকাশ্যে চলে এসেছে। তারপরও মানুষ কিন্তু বলছে যে মানুষ এই বিচার হয়তো পাবে না, কারণ গোটা আন্দোলনটাই রাজনীতিকরণ হয়ে গেছে। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কলকাতা থেকে শুভজিৎ পুতুতুণ্ড সেখানকার রাজনৈতিক অবস্থা তখন আমাদের জানানোর চেষ্টা করি।